রাজনীতি, সংস্কার, আমাদের বাংলাদেশ। টিটু টুডেস, আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন এবং পরবর্তী দেখবেন, সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ফাইটার আকবর হোসেন। উনি নতুন বাংলা পার্টির চেয়ারম্যান এবং একজন গণমানুষের নেতা এবং সমাজসেবক। আমরা তার কাছ থেকে তার পরিচয় সম্পর্কে শুনবো। জি, আকবর হোসেন সাহেব আজকে আমাদের অতিথি। আসসালামু আলাইকুম প্রিয় সুদীপবৃন্দ। আসলে আমি চেয়ারম্যান নতুন বাংলা, আমার নাম মোহাম্মদ আকবর হোসেন ফাইটন। আমি বিগত 1988 সন থেকে রাজনীতিতে সম্পৃক্ত। আমি সাধারণ মানুষের জন্য কথা বলি, আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। আমার কল্পনা এবং থিম হলো যে বাংলাদেশ হবে বিশ্বের খাদ্য ভাণ্ডার এবং সবাই হবে কর্মোদ্যমী। এই নিয়ে আমি আসলে আমার যাত্রা শুরু করছি। আমরা জি, আহ, জি আপনার উদ্দেশ্য বলেন। লক্ষ্য কি? দল গঠনের উদ্দেশ্য লক্ষ্য কি? এখানে বাংলাদেশে বহু দল আছে। অ্যাকচুয়ালি আমারটা কেন কেন আমি এই নতুন বাংলা দলটি গঠন করেছি এবং এই নতুন বাংলা নিয়ে কাজ করতে যাচ্ছি, এর একমাত্র কারণ হলো যে আমরা সাধারণ মানুষ, যারা যারা আসলে খেটে খাওয়া মানুষ, অর্থাৎ এটা উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী, আমরা দুটো শ্রেণীতে বিভক্ত করতে পারি। আমরা যারা এই উঁচু তলার মানুষদেরকে সেবা শুশ্রূষা করি, উচ্চতলা মানুষদের সুখ শান্তি নিশ্চিত করি, আমরা যারা নিচু তলায় বাস করি তাদের অবমূল্যায়ন হয়। এই অবমূল্যায়নটাকে মূল্যায়ন করার জন্য, অর্থাৎ যে মানুষগুলো আজকে সেই উঁচু শ্রেণীর মানুষ, উঁচুতলার মানুষদের আজকে সুখ শান্তি নিশ্চিত করেছে, তাদেরকে আমরা যারা প্রমোট করি, এই প্রমোটারদের মূল্যায়ন নাই। এদের মূল্যায়ন করার জন্যই এই নতুন বাংলার সৃষ্টি। নতুন বাংলার মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটি মানুষ থাকবে কর্মব্যস্ত, অর্থাৎ কোনো মানুষ যেন কর্মহীন না থাকে। তাই কর্মব্যস্ত থাকলে এই যে বর্তমানে যে অবস্থানটা দেখা যাচ্ছে, যে চাঁদাবাজি, সন্ত্রাস, রাজানি, মাস্তানি এগুলো হচ্ছে, এগুলোর মূল কারণ হলো কর্মহীনতা, অর্থাৎ বেকারত্ব। বেকারত্ব এবং কর্মহীন চিন্তা, অর্থাৎ ব্রেনকে যখন কাজ থাকে না, তখন এই ব্রেন মানুষকে কি করে, অর্থাৎ কর্মহীন মানুষগুলো সবসময় হয়ে পড়ে, অর্থাৎ কুচিন্তা ব্রেনে কাজ করে, অর্থাৎ ব্রেন কখনো নীরব থাকে না। তাই প্রত্যেকটা মানুষকে যখন কর্মব্যস্ত করা হবে, মানুষগুলো যখন কর্ম উদ্যমী হবে, তখন এই মানুষগুলো দুর্নীতি পরায়ণ থেকে ফিরে আসবে। অর্থাৎ আমাদের প্রয়োজন আইন মানে না। আমরা মানুষ যখন তার নিত্য প্রয়োজনটা মেটাতে পারি না, যখন অভাব আমাদের মাথাকে মানে অভাব, সংসারের বিভিন্ন প্রয়োজন যখন আমাদের কি করে, বিব্রত করে, তখন আমরা ভ্রান্ত পথ অনুসরণ করি। তাই নতুন বাংলা সবাইকে কর্মোদ্যমী করে তোলার আন্দোলন, অর্থাৎ প্রত্যেকটা মানুষ থাকবে কর্মব্যস্ত। আর আমরা বাংলাদেশের উর্বর ভূমি, মিঠা পানি, কর্মক্ষম জনশক্তি, এই তিনটা বিশাল শক্তিশালী সম্পদ। এই সম্পদকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই বাংলাদেশ হবে বিশ্বের খাদ্য ভাণ্ডার। অর্থাৎ বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি উর্বর, প্রতিটি মানুষ কর্মক্ষম, প্রতি গ্লাস পানি মিঠা পানি। তাই এটা আমাদের যে সম্পদ, যে কোনো খনিজ সম্পদও, অর্থাৎ পৃথিবীতে যে বৃহৎ বৃহৎ দেশ আছে, সেই সব দেশে যে খনিজ সম্পদ আছে, তাদের চাইতেও আমরা বেশি শক্তিশালী। এই বাংলাদেশ বিশ্বের প্রথম শ্রেণীর একটি রাষ্ট্র পরিণত করার জন্য এই নতুন বাংলা আমরা গঠন করেছি। এই নতুন বাংলা অ্যাকচুয়ালি নতুন বাংলা, এখানে পুরাতনের কিছুই থাকবে না, সবকিছু হবে পরিবর্তিত। আরো অনেকগুলো কনসেপ্ট আমাদের আছে, আমি আপনি জি, মনে হয় কিছু জিজ্ঞাসা আপনাকে করতে ধন্যবাদ। চাচ্ছেন। আমি আপনি আমাদের আপনার কি জানেন? দলের যে কেন্দ্রীয় কমিটি, কত সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি? আমাদের দলের কেন্দ্রীয় কমিটি আমরা যখন গঠন করি, এইখানে সরকারি একটা রুলস আছে যে কমপক্ষে 33% মহিলা সদস্য থাকতে হয়। তাই মহিলা অ্যাক্টিভ কম পাওয়াতে আমরা প্রথম কমিটিটা করেছি 21 সদস্য বিশিষ্ট। মূলত আমাদের দ্বিতীয় কমিটি এখন যেটা প্রারম্ভিক ভাবে আছে, সেটা 351 সদস্য, অর্থাৎ সকল আসনের সংসদীয় প্রার্থী যারা, তাদের দিয়ে আমরা এখন ছায়া সরকারের মধ্যে একটি কমিটি গঠন করতে যাচ্ছি। হাইকোর্টের একটি রুল আছে, রুলটা শুনানির অপেক্ষায় আমরা বসে আছি। শুনানি শেষ হলে আমরা সম্মেলন করব, সম্মেলনের জি, মাধ্যমে আমাদের 351 সদস্য আপনাদের কমিটি গঠিত নিবন্ধনের হবে। সম্বন্ধে আপনারা বলেন, আপনার নিবন্ধন কত দূর কাজে? অর্থাৎ নিবন্ধন। নিবন্ধন, আমি আপনাকে একটি জিনিস স্মরণ করে দিতে চাই। সেটা হলো
নিবন্ধন প্রক্রিয়াটা 2008 সাল থেকে আসছে, আপনি সবাই অবগত আছেন। জি। কিন্তু সেখানে যে আইনটা তৈরি করেছে, সেই আইনটাতে নিবন্ধনের বিজ্ঞপ্তিতে 10টা শর্ত দিয়েছে। 10টা শর্তের মধ্যে 9টা শর্ত আমরা ফুলফিল করেছি। এই 9টা শর্তের মধ্যে 9 নম্বর শর্ত হলো নিবন্ধন ফি। আইন কখনো প্রতারণা করতে পারে না, তাই নিবন্ধন ফি আমার কাছ থেকে নিয়েছে। কিন্তু এই আইনের আশ্রয়ে নির্যাতন করতেছে কমিশনের সেই ঘুণে ধরা যে আওয়ামী লীগের আমলের যে লোকগুলা ছিল, তারাই এখনো সেই কমিশনে আছে। 9 নম্বর শর্ত হলো নিবন্ধন ফি। যদি আমি 8টা শর্ত পূরণ করতে পারি, তাহলে 9 নম্বর শর্তে নিবন্ধন ফি। আমি 8টি শর্ত পুঙ্খানুপুঙ্খ পূরণ করেছি, আমি নিবন্ধন ফি প্রদান করেছি। এখন 10 নম্বর শর্ত যেটা, এটা ইও নামে আসছে, অর্থাৎ বিজ্ঞপ্তিতে ইও নম্বর, অর্থাৎ চ ছ পরিকার্য জ ইও, ইও মানে 10। এই 10 নম্বর শর্তে 3টা শর্ত আছে। একটা হলো সরায় অ, আরেকটা হলো সরায় আ, আরেকটা হলো রস্য ই। সরায় অথবা সরায়া অথবা রস্যই, এই 3টার মধ্যে অথবা আছে। যে কোনো একটা পূর্ণ করলেই ওদের শতভাগ পূর্ণ হয়ে যায়। এখন আমি আমার নিবন্ধনটা ওরা মানে অর্থাৎ মঞ্জুর করে নাই, রস্যই শর্ত পূরণ করি নাই বিধায় সরয় এবং সরয়া নয় কেন। এইখানে শুনেন, সরয়তে আছে যে আমাদেরকে কমপক্ষে আমাদের দলীয় প্রতীক, অর্থাৎ রাজনৈতিক দলের দলীয় প্রতীকে একবার এমপি হতে হবে। সরায়াতে আছে যে রাজনৈতিক দলের দলীয় প্রতীকে কমপক্ষে 5% ভোট পাইতে হবে একটা আসনে। এখন নির্বাচন ব্যতীত কখনোই ভোট পাওয়ার সুযোগ নাই। তাই আমরা গত নির্বাচনের সময় সাপ্লিমেন্টারি দিয়ে হাইকোর্টে রুল চেয়েছি, আমাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক, নির্বাচন করার সুযোগ দেওয়া হোক আমাদের প্রতীকে। হাইকোর্ট সেটা শুনানির জন্য এখন পর্যন্ত রুল সে অবস্থায় আছে। আমরা একবার নির্বাচন করার সুযোগ চাই, যদি 5% ভোট না পাই, যদি একবার এমপি হতে না পারি, তাহলে এই আইনের 90-এর ঘ, অর্থাৎ ঘ ঘ নম্বর ধারার লাস্ট বিধানে আছে নিবন্ধন বাতিল করা যাবে, এবং এটা রেফারেন্স আছে। অর্থাৎ এই আইনে 2014 সালে জাকপা নামে একটি দলকে সরকার 5 বছরের সময় দিয়ে নিবন্ধন দিয়েছে, তার গেজেটের কপি আমাদের কাছে আছে। এবং আমরা এই গেজেটের কপি পরে 21 সালে এই জাকপাকে আওয়ামী লীগ সরকার বাতিল করে, নিবন্ধন বাতিল করে। এটা আবার হাইকোর্টের রিট হয়, রিটে অ্যাবসুলেট করে ওদেরকে পুনরায় আবার নিবন্ধন দিয়েছে। অর্থাৎ আইনে এই একবার নির্বাচন করার সময় দেওয়ার বিধান আইনে বিদ্যমান আছে। এখন তাহলে আপনি এই যেটা উল্টে বলতেছেন যে আজকে আপনার কথা বুঝতে পারলাম যে প্রত্যেক দলই এখন এই আইনের কারণে প্রত্যেক দলই প্রাথমিকভাবে তারা নিবন্ধন একটা মার্কা পাবে এবং দল হিসেবে স্বীকৃতি পাবে, এবং পরবর্তী নির্বাচনে 5% ভোট পাইলে তার স্থায়ী নিবন্ধন পাবে। এটাই কি মূল কথা যে কোনো একটা আসনে? এইটাই মূল কথা। এখানে একটু আছে, সেটা হলো যে এইটা আবেদন করার আগে, অর্থাৎ নিবন্ধন আবেদন করার আগে এই শর্তের জন্য অনুমতি একটা আবেদন করতে হয়। অর্থাৎ আমি এই শর্তটা পূরণ করতে পারবো না, অর্থাৎ আমরা দল যেন নির্বাচন কমিশনকে বিভ্রান্ত না করি, মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বিব্রত না করে আগে আমরা বলে দিয়েছি যে আমরা একবার নির্বাচন করতে চাই, এই একবার নির্বাচন করার সুযোগ চাই। এটা হলো আবেদন করার আগে প্রি আবেদন করতে হয়। এই আবেদনটা না করলে পরবর্তীতে এটা, অর্থাৎ এটা হলো এরকম যে আপনার ছেলেটা মেট্রিক পরীক্ষা দিবে, এখন আপনার 2টা সাবজেক্ট ফেল করছে, স্কুল কমিটি পরীক্ষা দিতে দিচ্ছে না, তখন আবেদন করে প্রিন্সিপাল অনুমতি নিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। তাই এই আবেদনে যে আপনি শর্তটা পূরণ করতে পারবেন না, এই বিষয় নিয়ে কমিশনের কাছে আগে আবেদন করতে হয় যে আমি এই শর্তে করতে চাই। অর্থাৎ শর্ত 3টে, সরয় সরয় রস্যই। আমি সরয় শর্তে আবেদনটা করতে চাই, আমাকে অনুমতি দেওয়া হোক। তারা অনুমতি দিতে বাধ্য। কিন্তু এই কমিশন অথর্ব, অযোগ্য, এমনকি একদম আনমিনিস্ট্রেটেড মানে কমিশন, এরা কিছু পয়রা দেখে না, এরা কেরানিদের উপর নির্ভর করে, আইনের ধারেও ধারে না। অর্থাৎ চেয়ারটা পাইয়া মনে করে আমি কি হনুরি, কিন্তু এই চেয়ারটার যে দায়িত্ব আছে, দায়িত্ব বোধ জ্ঞান তাদের মধ্যে নেই, তারা এটা পড়তে দেখেন চায় না। আমাদের আবার দেশে বিচারক কি করে? আমাদের দেশে প্রেক্ষাপটে প্রত্যেকে মানুষই যখন যেখানে যায়, কথায় আছে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। আর এই যে আমি কি হনুরে, এই গল্পটা অনেক লম্বা। যেই চেয়ারে বসবে আমি কি হনুরে, আমি কি হইলাম রে, এই একটা কথা। এই জিনিসগুলো আমাদেরকে প্রত্যাহার করতে হবে, কারণ আমরা মনে করি আমাদের উপর অর্পিত দায়িত্ব আল্লাহ কর্তৃক প্রদত্ত হওয়া উচিত, এবং সেই আল্লাহর রাজি খুশির জন্য সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা উচিত। তো আমার কথা হচ্ছে যে আপনার যে দল আপনার নতুন মাধ্যমে বাংলা পার্টি। আপনার মাধ্যমে
জাতির সদয় দৃষ্টি আকর্ষণ করছি জাতির, অর্থাৎ সে বিষয়টা হলো যে অ্যাকচুয়ালি আজকে 8 মাস চলে, নভেম্বর থেকে জুলাই পর্যন্ত, নভেম্বর ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত 8 মাস। এই 8 মাসে আমার রিট মামলার নাম্বার ৭,৪২১ এই ৭,৪২১ পরেও আরো 25টি মামলা পার হয়ে গেছে, 9,000 10,000 সিরিয়ালের মামলা শুনতেছে। আমি এখানে কেন পারতেছি না? আমার এই মামলাটি প্রথমে আসছে রেগুলার আইটেম, রেগুলার আইটেমের পরে আসছে আর্জেন্ট আইটেম, আর্জেন্ট আইটেমের পরে আসছে এমার্জেন্সি আইটেম, এমার্জেন্সি আইটেমের পরে আসছে স্পেশাল ম্যাটার, কিন্তু নতুন বাংলা শুনতে পারে না। গত সপ্তাহে আমারটা সিরিয়াল প্রথম, আমি যখন শুনানি করতে গেলাম তখন আমার ফাইল খুঁজে পায় না, অর্থাৎ আমার ফাইলটা খুঁজে পাচ্ছে না। কোর্ট বললো ফাইল খুঁজুক, আমি দ্বিতীয়টা শুনি, এটা পরে শুনবো। দ্বিতীয়টা শুনতে শুনতে আমারটা শোনার সময় তাদের হলো না, বললো নেক্সট ডে, নেক্সট ডে। এই নেক্সট ডে আবার যখন যায় দাঁড়াইলাম, তখন এক সিনিয়র এসে মাঝখানে দাঁড়াইলো, মাননীয় আদালত একটা মামলা যে ওই দিন শুনছেন এটা তো হার্ড এন্ড পার্ডে আছে, আমার মামলাটা শুনেন, ওনার একটু পরে শুনেন। আমার মামলা শোনার যখন টাইম হইলো তখন কোর্ট বইলে বসলো, আমরা কি বাসায় যাবো না, 5টা বেজে গেছে, আমাদের কি বাড়ি গাড়ি নাই, আমাদের বাড়ি ঘর নাই, চলে গেল। তারপরে প্রতিদিনই লিস্টে আছে, আজ 8 মাস লিস্টে ঘুরি। তার আমার অপরাধটা কি? আমি দরিদ্র, আমার অপরাধ আমি সিনিয়র, কোটি টাকাতে, লাখ টাকা, লাখ লাখ টাকাতে আমি বড় সিনিয়র নিতে পারি না। আমার অপরাধ আমি কোর্টের কাছে ন্যায় বিচার পাওয়ার জন্য আমি দরিদ্র সীমার নিচে বাস করি। যদি আজকে আমার লক্ষ কয়েক লক্ষ টাকা থাকতো, আমি যদি সেই যাদেরকে কোর্ট চিনে, যাদের পরিচয়ের উপর আজকে কোর্ট মানে যে বিচার নির্ধারণ করে, মূল কথা ন্যায় বিচার দরিদ্র মানুষের পাওয়ার কোনো জায়গা আছে কিনা আমার সন্দেহাতীত। কারণ কোন রুলসে আমার মামলা শুনানির কথা ছিল আরো 3 মাস আগে। আমি চাই না আমাকে নিবন্ধন না দেখ, কিন্তু আমার মামলা শুনতে সমস্যা কোথায়? তাহলে এই কি সময় আপনি তাদের বাড়িতে বলতেছেন আমার যে বাড়িতে এখনো ঢুকতেছে। আমরা সেই ফেসিস্টের আমলের মতোই আছি, যে কিছু কিছু ফ্যাসিস্ট জায়গায় আমলের এখনো? ভিতরে আছি না, আমি পরিষ্কার করে দিই, পরিষ্কার। সেটা হলো যে বিগত 16 বছরে যাদের নিয়োগ হয়েছে, প্রমোশন হয়েছে, তারা সবাই আওয়ামী লীগের লোক, তারা প্রত্যেকে আওয়ামী লীগের লোক। যারা আওয়ামী লীগের সহযোগিতা করেছে, যারা ওই সরকারকে তবদিল করেছে, তারাই এখন কোর্টে দাঁড়াইলে তারাই সম্মান পায়। এমনকি যারা আসে বসে আছে এরা সম্পূর্ণ মুখোশধারী। যেমন আজ থেকে আমি আপনাকে একটা লিঙ্ক দিব কিছুক্ষণ আগে, যদি জানতে চান, প্রেস ক্লাবের দ্বারাই কথা বলার মতো 2টা মানুষ খুঁজে পাই নাই। একটা মেয়ে চিৎকার করছে, একটা মেয়ে চিৎকার করছে বোর্ডের পাশে লাত্তি মারো, তার পাশে দাঁড়ানো কোনো লোক পাই নাই। আমরা সেদিন প্রেস ক্লাবে একা একা আন্দোলন করছি, কিন্তু আজকে বিএনপিতে লোক আঠে না, প্রত্যেক বাড়ি বাড়ি খালি বিএনপি বিএনপি বিএনপি। সেদিন বিএনপি ছিল কোথায়? আজকের এই আওয়ামী লীগ গুলো ডুব দিয়ে আছে, তারা খোলস পাল্টাইছে, তারা প্রত্যেক জায়গায় বসে বসে অন্তরে আত্মায় আওয়ামী লীগকে লালন করতেছে। এবং এই আওয়ামী লীগের লোকগুলোই এখন পর্যন্ত এই সব ক্ষমতায় চেয়ারে সব জায়গায় বসে আছে, কোনো জায়গায় বাদ নাই। আপনার নির্বাচন কমিশন বলেন, অর্থাৎ আইন বলেন, আদালত বলেন, যেখানে যাবেন সেখানে তারাই আছে। শুধুমাত্র আমরা আজকে মানে যে হয়েছি, কি হয়েছি, অর্থাৎ ভুক্তভোগী, আমরা আজকে বিপদগ্রস্ত, ন্যায় বিচার দেশে নাই। দেখেন জি বলেন। আকবর সাহেব, আমি আপনাকে একটা গল্প বলি আজকে। গল্পটা হচ্ছে ইতিহাসের গল্প, ঐতিহাসিক গল্প। ফেরাউন, তো নাম জানেন তাকে। ফেরাউন একদিন জি জি জি। তার সভাসদকে সবাই ডাকছে, ডাকার পরে বলতেছে যে আমি তো নিজের ক্ষুধা দাবি করতে চাই। তো ক্ষুধা দাবি করতে গেলে সবাইকে, সব সভাসদ খুব বাহাবা দিচ্ছে। তো একজন সভাসদ খুব বুদ্ধিমান ছিল, তিনি ইয়া করেন আর কি, বাহাবা না দিয়ে বলতেছে এই সভাসদ যদি আপনি কি যদি হতে চান, ক্ষুধা দাবি করতে চান, আপনাকে 25 বছর অপেক্ষা করতে হবে। তাহলে কেন অপেক্ষা করতে হবে? কারণ এই সভাসদকে, জাতিকে নিরক্ষর করতে হবে, যে আপনাকে হুজুর হুজুর করতে হবে, তাহলে আপনি 25 বছর পরে এই জাতির যে একটা বেস, কয়েকটা কয়েকটা প্রজন্ম চলে যাবে, তারা আপনাকে হুজুর হুজুর করবে। তখন আপনি যদি ক্ষুধা দাবি করেন, তাহলে সবাই আপনাকে মানবে। সেটা কইলাম বাস্তব। যেমন শেখ হাসিনা 16 বছর, আরো যদি খালি 10টা বছর পেত, আমরা শেখ হাসিনা ছাড়া অন্য কিছু চিন্তা করতাম না। এটাই বাস্তবতা, আমাদের এটাই মেনে নিতে হবে। তো সেই ক্ষেত্রে জায়গা থেকে আপনার পার্টি যেহেতু নিবন্ধনের জন্য অর্থনৈতিক কারণে এই যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা নিয়ে কেন সংবাদ সম্মেলন করছেন না? এখন এই যে আরেকটা যে কথাটা বললেন, আমি কিন্তু রেগুলার প্রেস ক্লাবে যাই। এখন আমি জনতার আদালত করেছি, জনতার আদালত করে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি অর্থাৎ এখানে কি বলবো, সর্বাঙ্গে ব্যথা। আপনি ওষুধ দিবেন কোথা? দেখেন, প্রত্যেকেই কাকে পূজা করে? দেখেন, আমি মানে ওই আমি যে আর প্রকাশ করতে জার্নালিজমে চাইলাম আসছি। আমি জার্নালিজমকে চেঞ্জ করার জন্য আসছি, আমার পার্সোনাল ভিউ। আপনাদের নিয়ে কাজ করব আমরা।
মানে এখন জার্নালিজম হয়েছে, একজন ইউটিউবারও যদি আপনি ডাকতে হয় 2,000 টাকা দিতে হয়। এটা বাস্তবতা। হ্যাঁ, হ্যাঁ, কারণ ওটাই আপনাকে বলছি প্রচার যে করতে হবে। জি, আপনি সেই জিনিস জায়গা থেকে বলবেন তো। একজন ইউটিউবারকে ডাকলেও 2,000 টাকা দিতে হয়, তা আপনার প্রচারের জন্য। এখন সাংবাদিককে সংবাদ প্রচার করার জন্য টাকা দিতে হয়। এই যে আমাদের মন মানসিকতা, এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনার কি করা উচিত বলে আপনি মনে করেন? আসলে বিষয়টা হলো চেঞ্জ যখন আসবে, পরিবর্তন যখন আসবে, তখন জাতিগতভাবে পরিবর্তিত হবে। এটা আমি আপনি কিংবা এককভাবে যুদ্ধ করে পরিবর্তন করা যাবে বলে আমি মনে করি না। আমাদের নীতিগত পরিবর্তন আসবে। আমরা যে খুব দ্বার প্রান্তে আছি, অর্থাৎ এত দ্বার প্রান্তে আছি যে আমাদের চেঞ্জটা, সেই চেঞ্জটা আমরা যে কোনো মুহূর্তে পাইতে পারি। আমরা আশাবাদী, এমনকি সেই সংগ্রাম নিয়ে আমরা করতেছি। আমি আরেকটু কথা আপনাকে বলি। আজকে 1988 সালে আমি প্রথমে রাজনীতিতে প্রবেশ করি ছাত্র শিবিরের মাধ্যমে। ছাত্র শিবিরের মাধ্যমে আমি ছাত্র রাজনীতিতে প্রবেশ করি। তারপরে আমার হিতাকাঙ্ক্ষী যারা গাইডিয়ান, যারা তারা ওই জাতীয় পার্টির সাথে কাজ করতো, তাদেরকে আমি তাদের কাছ থেকে কিছু লার্নিং করেছি, অর্থাৎ শিক্ষা গ্রহণ করেছি বিগত 10 বছর। তারপরে থেকে মানুষের জন্যই কাজ করি 37 বছর। এর মধ্যে কিছু গভর্নমেন্ট সার্ভিস করেছি। আমার জীবনে প্রচুর অর্জন আছে, কিন্তু আমি অর্থনৈতিক ভাবে আমার ব্যাংকে কোথাও 10টি টাকা কেউ খুঁজে পাবেন না। যদিও আজকের কথাটি হয়তো কাটই থাকতে পারে, রেকর্ড থাকতে পারে যে ভবিষ্যতে দেখার জন্য, ভবিষ্যতে আমার আশা নেই, স্বপ্ন নাই। কারণ বয়সের 53 বছর পার করে দিয়েছি, আপনাকে আমার সমকক্ষই মনে হচ্ছে। আজকে 54 বছর বয়স। যা করতে পেরেছি, অর্থাৎ আমি আমার সন্তানদেরকে শুধু লেখাপড়া শিখিয়েছি, তাদের জন্য কিছুই করি নাই। যা করছি সব দেশ, মাটি ও মানুষের জন্য। অর্থাৎ প্রতিদিন যা ইনকাম করি তার ম্যাক্সিমাম অর্থটা মানুষের জন্য ব্যয় করি। এখনো ঢাকায় 20 থেকে 25 জন মানুষ আছে যাদেরকে আমি প্রতিদিন খাবার থাকবার ব্যবস্থা করি, নিশ্চিত করি। সেটা আমার শ্রমের অর্থ। কারো কাছ থেকে 10টা টাকা আমার এই দল পরিচালনা করার জন্য 10 টাকা কেউ আমাকে ডোনেট করেছে এরকম বলার লোক নাই যে আমি 10টা টাকা এই দলের জন্য ডোনেট করেছি। আমি আমার শ্রম, মেধা, আমার বিনিয়োগ, আমার পরিশ্রম বিনিয়োগ করে যে অর্থগুলো হয় সেই অর্থগুলো মানুষের জন্য বিনিয়োগ করি। আগামী বয়সটাও আমি মানুষের জন্য বিনিয়োগ করার জন্যই তৈরি হয়েছি। আমি এই নিয়ে আমার সন্তানরা এখন ইনকাম করতে পারে, তারা চলতে পারবে, এই বিশ্বাস আমার আছে। তাদের গাড়ি বাড়ি অট্টালিকার মালিক হওয়ার স্বপ্ন আমি কোনোদিন দেখাইও নাই, তারা দেখেও না। এই জি। নিয়েই আমার কার্যক্রম চলছে। দেখেন, একটা জি, দল চালাতে গেলে টাকার প্রয়োজন প্রয়োজন আছে। যেমন বর্তমানে দেখা গেছে যে চাঁদার কথা, ডোনেশনের কথা, বাইতুল মালের কথা, ইয়ানতের কথা, এই বিভিন্ন ভাবে বিভিন্ন চাঁদার নাম দিচ্ছে। তা আপনি কিভাবে ওই, আপনার নামটা কি? আসলে বিষয়টা হলো, আমরা কর্মের বিনিময়ে রাজনীতি করি। এখানে আমার দলেই লেখা আছে যে কোনো প্রকার দান, অনুদান, আমার প্রসপেক্টাসে লেখা আছে, প্রসপেক্টাসের কপি আপনাকে দিব। এখানে লেখা আছে কোনো প্রকার দান অনুদানে নয়, নিজস্ব অর্থায়নে দল পরিচালিত হয়। এখন এত বৃহৎ জিনিস নিজস্ব অর্থায়ন কি? নিজস্ব অর্থায়ন বলতে হয়তোবা আমরা যেটা অতীতে করে আসছি, ভাই 1 বোতল পানি বাজারে 20 টাকা বিক্রি হয়, আমার পানিটা 12 টাকা দিয়ে নেবেন ভাই, 2টা টাকা আমার দলের জন্য কাজ করবো আমরা। অর্থাৎ আমার পানিটা আপনি নেবেন 12 টাকা দিয়ে। আমরা অনেক সময় করেছি যে আমরা এখানে 3 বেলা খাবার 150 টাকায় তৈরি করে দিই, আমাদের কর্মীদের মাধ্যমে, স্বেচ্ছাসেবকের মাধ্যমে তৈরি করে দিই। ওখান থেকে 10টা টাকা সেভ হয়, ওই 10টা টাকা আমরা দলের জন্য বিনিয়োগ করি। অর্থাৎ আমরা শ্রমের বিনিময়ে এই দল পরিচালনা করতেছি। এটা 2টা কাজ হচ্ছে, আমার লোকগুলো কর্মোদ্যমী হচ্ছে, বেকার থাকছে না, তার কর্মসংস্থান হচ্ছে। ওখান থেকে 2 টাকা আয় আসলে সেটা আবার আমরা বিনিয়োগ করতে পারি। যেমন আমি এখন ব্যক্তিগতভাবে প্রতিদিন যে কাজগুলো করি, সেই কাজগুলো হলো আমি ল্যান্ডের উপর কনসালটেন্সি করি। আমি ওইখান থেকে 10টা 5টা টাকা যা পাই, 2-1000 টাকা পাই। একজনের হয়তো দেখা যায় যে একটা ডকুমেন্ট পাচ্ছে না, ডকুমেন্টটা ঠিক করে দিচ্ছি, ল্যান্ড গুলোর অর্থাৎ কুয়ারি হচ্ছে, যখন কুয়ারির চেইনটা মিলিয়ে দিচ্ছি, এখানে 5-10 হাজার টাকা দেয় কনসালটেন্সি হিসেবে। আমি ল্যান্ড বিষয়ে 30-35 বছর আমি ল্যান্ডের বিষয়ে কাজ করি, গভর্নমেন্ট সার্ভিস করছি আমি সার্ভেয়ার হিসেবে। আমি অ্যাকোয়ার ল্যান্ডে কাজ করছি, তাই জমি বজিবি দেয়, ব্যাংকে যারা ফাইল টাইল দেয় তারা আমার থেকে চেন মিলিয়ে নেয়। ওই চেন মিলিয়ে নিলে যে গ্যাপ গুলো আছে, বিনিময়ে আমাকে 2-4 হাজার টাকা দেয়। এই টাকার একটি টাকাও আমি আমার সন্তান সংসারের জন্য ব্যয় করি না। আমার স্কুল আছে, সেখান থেকে একটা আয় আসে, ওই আয় আমার সংসার চলে। আমার একটা ছোট্ট একটা স্কুল আছে, ওই স্কুলের আয় আছে, ওই আয় আমার সংসার চলে। এই টাকাটা আমি জনগণের জন্য ব্যয় করি। তার সাথে আমার আরেকজন সাংগঠনিক বন্ধু আছে, উনি ওই যে মতিঝিলে একটা চিরা দইয়ের দোকান দিছে, সে চিরা দইয়ের দোকান থেকে কিছু টাকা আসে, সেখান থেকে কিছু টাকা এই দলের জন্য ব্যয় করে। অর্থাৎ আমরা প্রত্যেকেই কর্মসংস্থান সৃষ্টি করে, সেখানে কর্ম সৃষ্টি হলে যেখান থেকে 2টা টাকা আসে, সেইটা আমরা দলের জন্য ব্যয় করি। আমাদের কোনো চাঁদার সিস্টেমও নাই, নামও নাই, উৎস নাই, আদর্শ নাই, চাওয়ার নিয়ত নাই। প্রয়োজনে 1 বেলা খাই, 2 বেলা না খেয়ে থাকি। আমরা চিরা খায়া বাঁচার অভ্যাস আমাদের আছে। যাক, জীবনে আপনার প্রচুর স্ট্রাগল করছি, আপনাকে জীবনের অসংখ্য ধন্যবাদ। রাজনীতিতে।
যে আসলে জি, রাজনীতি এই জেল ধরনের খাটনি। একটা চিন্তা চেতনা জি, বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসা, যে আমরা কারো কাছ থেকে চাঁদা নিব না, চাঁদা দিব না, আমাদের অর্থনীতি আমাদের নিজস্ব অর্থায়নে আমরা আমাদের দলকে চালাবো। তো সেক্ষেত্রে ওই দল পরিচালনা করা খুবই কষ্টের জি। কাজ হবে। আর আমি জানি এই যে বুঝতে পারছি আপনার দল খুবই কষ্টের উপর চলছে, তারপরেও আপনি যে যে পন্থার কথা বলছেন সেই পন্থা আমরা বিশ্বাস করি, এবং এই পন্থা যদি সারা বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে যায়, আপনার দলই ইনশাল্লাহ বৃহৎ আকারে পরিসরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আপনি যদি এমপি ইলেকশন করেন, কোন আসন থেকে করবেন? এখানে বিষয়টা হলো, এখন যে বর্তমান পদ্ধতিটা আলোচিত হচ্ছে সেটা হলো পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি আমি বলছি, যদি কেউ এই পদ্ধতিতে নির্বাচন করে, ওর সাথে শাঁখা চুরি সিঁদুর পরে ঘরে বসে থাকলে মহিলা কোটা পাওয়া যায়। তাই আমি পিয়ার পদ্ধতির পক্ষে না। কিন্তু পিয়ার পদ্ধতি হলে তো আসলে নির্বাচনে আসন বলা যায় না, আর জাতীয় নির্বাচনে নির্বাচন হবে, ভোট যা পাবো তার উপরে আসন আসবে। কিন্তু আমি চ্যালেঞ্জিং নির্বাচন করতে প্রস্তুত। আমি, আমার জন্মস্থান টাঙ্গাইল, আমি টাঙ্গাইলের 3টি আসন থেকে নির্বাচন করব। একটা হচ্ছে টাঙ্গাইল 2, টাঙ্গাইল 3 এবং টাঙ্গাইল 4। এই এখন 3 আমি আসনের আপনাকে কেন্দ্রবিন্দু একটা হলো কথা বলি, শিমুলিয়া বাস এই যে স্ট্যান্ডের একটা পিয়ার জায়গা। পিয়ার পিয়ার পদ্ধতি নিয়ে আমি আপনাকে বলি, পিয়ার পদ্ধতির দুইটা সিস্টেমের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ওয়েস্ট মিনিস্ট্রি, একটা পিয়ার। তো আমাদের যে বাংলাদেশের যে প্রস্তাবনা আসছে, সংস্কার নতুন যে প্রস্তাবনা আসছে, সেটা আমরা যে এমপি ইলেকশন করি সেটাতে গতানুগতিক ওয়েস্ট মিনিস্ট্রি সিস্টেম থাকবে। পিয়ার পদ্ধতির বলা হয়েছে উচ্চ কক্ষের বেলায়, কারণ এই জিনিসটা আপনার ব্রিটেনও আছে। সাংবাদিক, বুদ্ধিজীবী যাদেরকে উচ্চ কক্ষে আসন দেওয়া হয়। এবং আমাদের বাংলাদেশে যে সমস্যাটা হচ্ছে, যে একটা দল যদি 200 আসন পেয়ে যায়, তখন সে ফেসিস্ট হওয়ার মতো সুযোগ আছে। তো আমার যে নিম্ন কক্ষে 200 আসন পাইলে, উচ্চ কক্ষ যদি আমরা পিয়ার পদ্ধতিতে অনুসরণ করি, তাহলে মনে হয় আমরা এটাকে সাপোর্ট করতে পারি। যেটা সংশোধিত আসছে, যে সব আসন ভিত্তিক পিয়ার নয়, অর্থাৎ উচ্চ কক্ষের জন্য পিয়ার, নিম্ন কক্ষের জন্য ওয়েস্ট মিনিস্ট্রি। আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে বিষয়টা হলো কি, আমি রাজনীতিতে থাকলেও এই বিষয়গুলো কিন্তু অনেকটা পর্যবেক্ষণের বিষয়। কারণ আমরা ফিল্ডে যে কোনো কাজ প্ল্যানিং করি, ফিল্ডে গিয়ে আমাদের রিটার্ন কিভাবে আসছে সেটা ভাবতে হয়। আমাদের দেশের মানুষগুলো পিয়ার পদ্ধতিতে অভ্যস্ত না, এক। দ্বিতীয় নম্বর কথা, এটা টেস্ট কেস। যদি দেখা যায় ভালো হয়েছে তাহলে সবাই গ্রহণ করবে, আর যদি দেখা যায় একটু নিশার বিষ হয়েছে তাহলে এটাকে সবাই প্রত্যাখ্যান করবে। তাই দেখেন, জনসমর্থন আমাদের এখানে বিশাল একটা আমাদের বিষয়। ওয়েস্ট মিনিস্ট্রি সিস্টেম যেটা, এটাতে তো প্রচুর পরিমাণ মনোনয়ন বাণিজ্য হয়, বড় বড় দলের মনোনয়ন হ্যাঁ, বাণিজ্য হ্যাঁ। হয়, টাকার খেলা হয়। পিয়ার পদ্ধতিতে গেলে মনোনয়ন এখন, বাণিজ্যের সুযোগ নেই। হ্যাঁ, জি। এখন যে বিষয়টা, সেটা হলো যে আমরা যারা, তাদেরকে সচেতন হতে হবে, যে আমরা নিজেরা বুঝতে পারি যে আমাদের মাথা বিক্রি করে ফেলছি। আর যেখানে মনোনয়ন বাণিজ্য হয় সেখানে অবশ্যই ভোট তারা জোর দখল করে নিবে, কারণ এই আসনটা টাকা দিয়ে সে কিনে আনছে। এখন তাকে এমপি হতেই হবে। এমপি যখন হতেই হবে, তখন সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন, ভয়, ভীতি, এগুলো ত্রাস সৃষ্টি করে সে নির্বাচনে মানে পাশ করবে। তাই পিয়ার পদ্ধতি এই বিষয়ে ভালো, কিন্তু আমরা সাধারণ পাবলিক এটা গ্রহণ করতে পারছি না। আমাদের সাধারণ মানুষের মধ্যে এই বুঝটা আসতে হবে। এই বুঝটা আসতে সময়ের ব্যাপার। সেই সময় পর্যন্ত আমরা যে কাউন্সিলিং করব, সবগুলো আমরা দল তো এই যে কাউন্সিলিং করছে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা কি নির্বাচনী কোনো পরিবেশের মধ্যে আছি? এখানে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, বাংলাদেশে কিছুদিন পুলিশ ছিল না, তখন কিন্তু প্রতি বাড়িতে চুরি ডাকাতি হয়নি। আবার আহ, এই যে আইন শৃঙ্খলা এখনো অনেক শক্ত না, ট্রাফিক ছিল না রাস্তায়, তারপরেও কিন্তু গাড়ির জট খুলছে। তাই আমরা, যখন আমরা বলবো, তখন আমরা সম্পূর্ণরূপে নির্বাচনী পরিবেশে আছি। যে কোনো মুহূর্তে নির্বাচন দিলে নিরপেক্ষ এবং নিশ্চিত সুষ্ঠু ভোট হবে। কারণ কিসের জন্য? আমরা প্রত্যেকেই সেনাবাহিনী, প্রত্যেকেই পাহারাদার। আমি আমার ভোট দিব, সকাল থেকে সন্ধ্যা মতো পাহারা দিব। যদি সরকার পার্সিয়ালিটি না করে, যদি ব্যক্তিগত সরকার যদি পার্সিয়ালিটি করতে যায়, সে মাঠ থেকে ফিরে আসতে পারবে না, কারণ আমরা দেখেন, দাবানল। ডক্টর আমরা ইউনূস সাহেব বলছে যে আমি রাজনীতি। তো সরকার, ডক্টর ইউনূস সাহেবকে একটা কথা বলছে, আমি তো সরকার, কিন্তু বাট সরকারের যে প্রশাসন গুলো আছে সেগুলো তো পূর্বতন ফেসিস্টের প্রশাসন। তো এটা তো একদিনে চেঞ্জ করা সম্ভব না। তো এই অবস্থায় ওনার পক্ষে কি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব? এখানে মাইন্ড অনেকটা, আসলে যে কথা বললেন সেটা মাইন্ডের উপর নির্ভর করে, মাইন্ড সেট আপ করছে সে কিভাবে। আমি যদি মনে করি সামনে গেলে আমার বিপদ হবে, আমার আসলে সেদিন বিপদ হবে। আর আমি যদি মনে করি আমার বিপদ হবে না, তাহলে আমার বিপদ হবে না। তার মাইন্ড সেট আপ করতে পারতেছে না। এখানে তার চতুর্পাশ, অর্থাৎ এখানে আরেকটা জিনিস আপনি খেয়াল রাখেন, সেটা হলো যে যারা যে আসনে যে চেয়ারে তড়িঘড়ি করে বসেছে, অর্থাৎ কেউ যেমন কোর্ট কাছারিতে পিপি, এপিপি, এই যে বিচারক, এই যে সচিব,
একটা চেঞ্জ হয়েছে হঠাৎ করে। এই চেঞ্জ ব্যক্তিগুলো দেখতেছে যদি নির্বাচন হয়ে যায় আমাদের আবার চেঞ্জ হতে হবে, এখানে থাকতে পারবো না। তাই তারা একটা বেষ্টনী সৃষ্টি করে ডক্টর ইউনূস সাহেবের মাথা ধোলাই করতেছে, মগজ ধোলাই করতেছে, নির্বাচন দেওয়া যাবে না, নির্বাচন দেওয়া যাবে না। তার মানে ওই সব লোকগুলো এই সব পোস্টে দীর্ঘায়িত করার জন্য আজকে নির্বাচনকে বিলম্বিত করতেছে। পরিবেশের দিক দিয়ে কোনো সমস্যা নাই, কারণ মানুষ এখন প্রত্যেকে তার মাল পাহারা দেয়। আমার বাড়িতে চোর পাঠাই দিতে পারে কিনা, পুলিশ একটা লাগবে না। আমার এখানে চোর আসলে আমি নিজেই ফিরাবো। আমার কেন্দ্রে ভোট হইলে আমি নিজেই ফিরাবো। আমার 3টা আসন, এই 3টা আসনকে আমরা যেমন বলে অর্থাৎ যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতি সৃষ্টি করার সামর্থ্য আমরা রাখি। কারণ আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতি অভ্যস্ত, ও যে চালে খেলবে আমি সেই চালেই খেলবো। কোনো অবস্থাতেই নির্বাচনী পরিবেশ নাই, এটা একটা অজুহাত। জি, নির্বাচন যে আজকে কোনো মুহূর্তে দিলে আমরা প্রস্তুত। আজকে আজকের অনুষ্ঠানে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে সময় করে আসলেন, আপনার দল সম্বন্ধে বলবেন। দলের যে গঠনতন্ত্র বললেন, আপনাদের যে পরিকল্পনা দেশকে মানুষকে নিয়ে দেশের চিন্তা চেতনা, এটার জন্য আপনাকে সাধুবাদ জানাই। এবং বর্তমান পরিস্থিতি নির্বাচনে যে পরিবেশ আছে, যেভাবে চিন্তা করেন আপনি, আপনার মতো সবাই চিন্তা করুক এই কামনা করি।